মুন্সিগঞ্জে আলুতে রেকর্ড দাম, প্রতি কেজি ঠেকেছে ৮০ টাকায়। হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। পর্যাপ্ত মজুতের পরও অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম। জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। বাড়তি চাপের অজুহাত নির্বাহী কর্মকর্তার। এবং বন্যপ্রাণীর কামড়ে হাসপাতালে গিয়েও মিলছে না প্রতিষেধক। মাদারীপুরে ৬ মাস ধরে বন্ধ র্যাভিশ ভ্যাকসিনের সরবরাহ। বাড়ছে জলাতঙ্ক রোগের সংখ্যা, ঘাটতির অজুহাত সিভিল সার্জনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে মুন্সিগঞ্জে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পর্যাপ্ত মজুদ থাকার পরও রেকর্ড দরে আলু কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। পাইকারদের অভিযোগ, পুরো বাজার নিয়ন্ত্রণ করছে হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেট। মুন্সিগঞ্জের সব রেকর্ড ছাড়িয়ে আলুর দর। খুচরা বাজারে কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। হিমাগার গেট, পাইকারি ও খুচরা দামেও রয়েছে বড় তফাৎ। গেল বছরের এই সময়ে খুচরা বাজারে আলুর দর ছিল ৪৫ থেকে ৫০ টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারি বিক্রেতাকে, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেট তথা মজুতদারকে। অভিযোগ রয়েছে, আলুর বেশিরভাগ দলিল এখন বড় মজুতদারদের হাতে। এছাড়া সিন্ডিকেট ভাঙতে না পারা এবং ঢিলেঢালা বাজার মনিটরিংয়ে ক্ষোভে ফুঁসছেন ভোক্তা। পর্যাপ্ত মজুদ থাকার পরও অস্বাভাবিক দামে ক্ষুব্ধ তারা। 200 টাকা কেজি তেল, 150 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি আলু। আলুর দোষ দিলে হইব না, সব জিনিসের দাম কমাইতে হইব। সিন্ডিকেট করে রাখছে, এর জন্য বাইরে রয়েছে। 7-8টা কোলেস্ট্রল, প্রত্যেকটা কত 2 মাসের আলু এখনো ভিতরে আছে। এই জায়গায় তো আইসা কোনো লাভ হবে না। আমরা যাইবেন কোলেস্ট্রল, বড় বড় ব্যাপারী হ্যাঁ বলবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন কেন এত টাকা আলুর দাম। সরকারে এটার প্রতি ভালো দৃষ্টি আকর্ষণ করা উচিত। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার এখন মজুতদার সিন্ডিকেটের হাতে। কারণ ছাড়াই ফোনে ফোনে দর নির্ধারণ করছেন তারা। তারপরও চলছে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা। ফোনের মাধ্যমে যে দামটা নির্ধারণ হয়, এই দামটাই সারা বাংলাদেশে একটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই বাজারটায় ওই দামটাই এস্টাবলিশড, আর এই কারণেই আসলে দামটা বেড়ে যায়। গেল মৌসুমে জেলায় 10,36,255 মেট্রিক টন আলু উৎপাদন হয়, আর এবার 34,665 হেক্টর লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের আলু রোপণ শুরু হয়েছে। জেলার 58টি হিমাগারে প্রায় 97,000 মেট্রিক টন আলু এখনও মজুত রয়েছে। এর মধ্যে খাবার আলু 42,320 মেট্রিক টন। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগের বিভিন্ন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, আর মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ। আমরা শুরুতেই সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, 11 বর্গ কিলোমিটার আয়তনের এই মুন্সিগঞ্জ পৌরসভায় 72,000 মানুষের বসতি, কিন্তু এখানে কাউন্সিলর এবং মেয়র না থাকবার কারণে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়ছেন এখানকার অধিবাসীরা। বিশেষ করে যে তাদের নাগরিক সনদ এবং জন্ম মৃত্যু নিবন্ধন, এছাড়াও যে ট্রেড লাইসেন্স এবং ভবনের যে প্ল্যান, এইগুলোর ব্যাপারে কিন্তু বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখানে যারা ইউনিয়ন বাইরে যে পৌরসভা, এই পৌরসভা এলাকার যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু নিয়মিত সেই কাজগুলো করছেন না। তারা অতিরিক্ত দায়িত্বের কারণে কিন্তু সেগুলো করতে পারছেন না। একই সঙ্গে যে এখানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তিনি বলছেন যে তারা সুচারুরূপে করতে চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হলেও নাগরিক সমস্যার সমাধানে তারা বদ্ধপরিকর। বিশেষ করে এই পৌরসভার ভবনটি আপনারা দেখছেন, এটি কিন্তু গেল 5 আগস্টে কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই ভবনটি কিন্তু এখন পরিত্যক্ত। এখানে কিন্তু কার্যক্রম চালাতে পারছে না। পৌরসভার 2-3টি স্থান থেকে কিন্তু এই পৌরসভার নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইসব কারণে বিড়ম্বনা কিন্তু আরও বেড়েছে। আর এই পৌরসভাটিতে কিন্তু
এডিস মশার প্রবণতা বেশি, এই ক্ষেত্রে কিন্তু নানা কষ্টে আছে পৌরবাসী। এছাড়া পাশেই যে এই একই উপজেলায় মীরকাদিম পৌরসভা, সেটি কিন্তু 10.32 বর্গ কিলোমিটার আয়তনের, সেখানে বসতি কিন্তু প্রায় 56,000। একেবারে ধলেশ্বরী ইসামতির একেবারে লাখ ঘেঁষা যে পৌরসভাটি, সেখানেও কিন্তু একই সমস্যায় ভুগছে মানুষ, এবং যে সেখানকার লোকজন বলছেন জনপ্রতিনিধি না থাকবার যে চ্যালেঞ্জ সেগুলো তারা তিলে তিলে অনুধাবন করছেন। কিন্তু তারা বলছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু পৌরসভাগুলোতে অনেক অনিয়ম হয়েছে, সেই সব অনিয়মগুলো উদ্ঘাটনের ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কিন্তু এখন দৈনন্দিন কার্যক্রম যেমন বিঘ্নিত হচ্ছে, একই সঙ্গে যে এই পৌরসভার যেসব দৈনন্দিন কাজের বাইরে যেসব চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো মোকাবেলার ব্যাপারেও কিন্তু পৌরবাসীরা তাগিদ দিয়েছেন। বিশেষ করে এখানকার জনপদগুলির ড্রেনেজ ব্যবস্থা, সড়ক, অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু দুর্ভোগ রয়েছে বলে এই নাগরিকদের দাবি। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরের 5টি উপজেলায় 4টি পৌরসভা রয়েছে। এই 4টি পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের যে অপসারণ করা হয়েছে, তারপর থেকেই কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পৌরসভার কার্যক্রম। এই পৌরসভাগুলোর যে কাউন্সিলর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের, ফলে নাগরিক সেবা, কাঙ্ক্ষিত যে নাগরিক সেবা সেটি কিন্তু পাচ্ছেন না বাসিন্দারা। আসলে জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সনদ পেতে হলে কাউন্সিলরদের স্বাক্ষর প্রয়োজন হয়। সেক্ষেত্রে কাউন্সিলর যেহেতু নেই, সেক্ষেত্রে যারা সেবা নিতে আসছেন তারা প্রথমে পৌরসভায় আসছেন এবং সেখান থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব। আসলে তারা অনেকটা চিনেন না, জানেন না, অনেক ক্ষেত্রে বুঝতেও পারেন না। আসলে অপরিচিত হওয়ায় আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বেশ কিছু নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরেও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। সেক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হচ্ছেন, এক প্রকার হয়রানিতেও পড়তে হচ্ছেন। আসলে কাগজপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু সেই যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু তারা পাচ্ছেন না বাসিন্দারা। আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের যে মেয়র, সাবেক মেয়রগণ রয়েছেন এবং কাউন্সিলর রয়েছেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে দূর দূরান্ত থেকে সরকারি কর্মকর্তারা এখানে চাকরি করতে এসেছেন। আসলে স্থানীয় বাসিন্দা কে বা অপরিচিত লোকজন কিনা তারা শনাক্ত করতে না পারায় এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। তারা দ্রুত যাতে সেবা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা দাবি তুলেছেন এবং 4টি পৌরসভার যে বাসিন্দারা রয়েছেন, পৌরবাসী রয়েছেন, তারা দাবি করেছেন তারা যেন আগের মতো সেই দ্রুত কাঙ্ক্ষিত সেবা পান, সেটি কিন্তু তারা দাবি করেছেন। সেক্ষেত্রে সরকারের যে সুনজর এবং সহযোগিতার আশ্বাসে কিন্তু তারা কিন্তু সেই দাবিটি করেছেন। এবং পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছেন, সচিব, তারাও সাধ্যমতো কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তো এই ছিল আমার কাছে যে পৌরসভা যে নাগরিক সেবা থেকে ভোগান্তি হচ্ছে তার সর্বশেষ। এখন চলে যাচ্ছি স্টুডিওতে। স্থানীয় সরকার পর্যায়ে নাগরিক সেবার নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিকদের, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সঞ্জয় কর্মকার অভিজিৎ মাদারীপুর থেকে, এবং এর আগে যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল মুন্সিগঞ্জ থেকে। এই বিষয়ে আরও জানবো, এই বিষয়ে আলোচনা করতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। তার সঙ্গে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের গাজীপুর শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির। আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয়েছে দেশের সিটি কর্পোরেশন এবং মেয়রের, সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে মেয়র, কাউন্সিলর, জনপ্রতিনিধি, তাদেরকে অপসারণ করা হয়েছে। এই অবস্থায় আসলে কিভাবে এই যে পুরো দেশের স্থানীয় সরকারের যে কার্যক্রম সেটি কিভাবে চলছে, জনগণ কিভাবে আসলে কতটুকু সেবা পাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে আজকে যুক্ত হয়েছি। আমার সঙ্গে রয়েছেন গাজীপুরের যে সুশাসনের জন্য নাগরিক, সেই সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক ইফতেখার শিশির। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই যে এখন এই অবস্থায় মূলত সরকারের যে গুরুত্বপূর্ণ সংস্থা, সরকারের যে গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে কার্যক্রম যারা করে থাকে, সিটি কর্পোরেশন এবং পৌরসভা, আসলে সেইখানে নাগরিকরা কিভাবে সেবা পাচ্ছে, কতটুকু পাচ্ছে, একটু যদি বলতেন। ধন্যবাদ। প্রথমেই বলতে চাই সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে সরকারি যে সংস্থাগুলো আছে, স্থানীয় সংস্থাগুলো, সেগুলো, এবং এখান থেকে নাগরিকরা সুবিধা পেয়ে থাকেন।
তো স্বভাবতই 5ই আগস্টের বিপ্লবের পর যখন হচ্ছে স্থানীয় প্রশাসন এবং হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশন বাতিল করা হলো, এখানে ডেফিনেটলি একটা শূন্যতার সৃষ্টি হয় এবং একটা সময় পর্যন্ত প্রশাসন ছিলই না, আপনারা জানেন। এখন যেটা হচ্ছে এই যে জনগণের হচ্ছে যে একটা ভোগান্তি, আমরা সেটা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি আমার এলাকাতে যদি বলি, আমার থানাতে হচ্ছে 7টি ওয়ার্ড, এখানে একজন আঞ্চলিক নির্বাহীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই 7 জন কাউন্সিলর এবং 7 জন সচিব ছিলেন, তাদের কাজটা যখন একজন প্রশাসক করতে যাচ্ছেন বা একজন নির্বাহী, তখন স্বভাবতই এখানে শূন্যতার সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে প্রতিদিনই মানুষের ভোগান্তির একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাই এবং এটি আসলে যত দিন যাচ্ছে তত দিন হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানে ভোগান্তিটা কি ধরনের? সাধারণত যেভাবে কাজ করতেন তাদের পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে এসে এখন কিভাবে করছেন, এটি ভোগান্তির মাত্রাটা কীরকম এবং কি ধরনের ভোগান্তি? জি, ধন্যবাদ। ভোগান্তিটা যেমন হচ্ছে আমাদের নাগরিকদের কিছু দৈনন্দিন চাহিদা থাকে এবং কিছু গুরুত্বপূর্ণ আমাদের চাহিদা আছে, অধিকার আছে। যেমন জন্ম মৃত্যু নিবন্ধন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অতীতেও এখানে সমস্যা ছিল, এখন সেটা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে আমার জানা মতে এমন একজন গতকালকেও আমার সাথে কথা বলেছেন, যিনি মৃত্যু নিবন্ধনের জন্য বেশ কিছুদিন ধরে হচ্ছে হয়রানির শিকার হচ্ছেন। হয়রানি ইন দ্য সেন্স হচ্ছে যিনি প্রশাসনের দায়িত্বে আছেন এখন বর্তমানে, কাউন্সিলর থাকলে তো সরাসরি হচ্ছে এক নোটিশে হচ্ছে তাকে, কাউন্সিলররা কিন্তু এই 25,000 বা 40,000 মানুষকে সে চিনে, প্রত্যেককেই মোটামুটি সে চিনে, কিন্তু একজন প্রশাসক কিন্তু বা একজন নির্বাহী কিন্তু সবাইকে চেনেন না। তো যখনই হচ্ছে একটুখানি কোথাও হয়তো কাগজপত্রে একটু সমস্যা থাকে, তখনই হচ্ছে আমি দীর্ঘ 4 মাস ধরেও হয়রানি হচ্ছে। প্রতিষ্ঠা করতে যান, অবশ্যই নাগরিকের দিকটাই হচ্ছে বিবেচনা সিটি কর্পোরেশন, এটা বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন। এখানে অনেক মানুষের বাস, যেহেতু এটা একটা শিল্পাঞ্চল এবং যেখানে হচ্ছে অনেক মানুষ থাকে সেখানে অনেক চাহিদা থাকে। সেই চাহিদা পূরণের জন্য এখন হচ্ছে আমরা কিন্তু একটা শূন্যতার মধ্যে আছি এবং আমার বিশ্বাস যে এই শূন্যতা যত দ্রুত সম্ভব এটা কাটিয়ে তোলার জন্য বা কাটিয়ে ওঠার জন্য সরকার অবশ্যই উদ্যোগী হবেন। মানে সেটা কি হতে পারে? ধরুন যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল সবাই তো আসলেই যে সরকার দলীয় ছিল, ব্যাপারটা এরকম নয়। কেউ কেউ বিরোধী দলের ছিল, সেখানে খুব সংকটের মধ্য দিয়ে নানামুখী আসলে কষ্টের মধ্য দিয়েই তাদের নির্বাচন করতে হয়েছে। সেই জায়গায় তারা আসলে এখন অপসারিত হয়েছে। এটি আসলে সামনে ভোগান্তিটা আরও বেশি থাকবে কিনা, না কি বিষয়টা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। দেখেন যে এখানে জনভোগান্তি হচ্ছে এবং যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আগে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যদি ব্যবস্থা গ্রহণ করা না যায়, তাহলে হচ্ছে এই ভোগান্তি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা জানি নির্বাচন সংস্কার হচ্ছে এবং আমাদের সংবিধান সংস্কার হচ্ছে, তো সেই সংস্কারে আসলে কতদিন সময় লাগবে এবং মানে কতদিন সময় লাগবে সেটিই প্রশ্ন। বলছিলেন যে সুশাসনের জন্য নাগরিক যিনি আসলে গাজীপুরের কাজ করে থাকেন, তিনিও বলছেন যে কতদিন লাগবে এই সংস্কার। সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু বাড়ছে। সব মিলিয়ে মানুষের এই নাগরিকদের যে সুবিধা সেটি আসলে ফিরিয়ে আনার জন্য সরকারকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। নাগরিক সেবার ভোগান্তির বিষয়ে আলোচনা চলছিলেন, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম গাজীপুরে। ঢাকার ধামরাইয়ের একটি পুলিশ ক্যাম্পে 3 মাসেও ফেরেনি স্বাভাবিক কার্যক্রম। সদস্যরা না থাকায় কয়েকটি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে পুলিশ কর্মকর্তারা জানান নিরাপত্তার স্বার্থেই ক্যাম্পটির কার্যক্রম বর্তমানে বন্ধ আছে। মনির হোসেনের ছবিতে মুজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। একসময় এই ক্যাম্পটিতে পুলিশ সদস্য ও এলাকাবাসীর আনাগোনায় সরগরম থাকলেও বর্তমানে শুনশান নীরবতা। ক্যাম্পের কলাপসিবল গেটে ঝুলছে তালা, আর ক্যাম্পের সামনের মাঠে স্তূপ করে রাখা হয়েছে লাকড়ি।
এমন চিত্র ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বন্যা কুশুরা পুলিশ ক্যাম্পের। একসময় কুশুরা সহ আশপাশের ইউনিয়নের নিরাপত্তার জন্য এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। সেখানে আজ পুলিশ না থাকায় চরম আতঙ্কে এলাকাবাসী। ক্যাম্পের অবস্থা তো ভালো না, আমাদের এলাকায় চোর ডাকাত আরো বাইরে গেছে। এই এলাকাটা খুব ভালো ছিল, চুরি হইতো না। এখন এই যে ক্যাম্প যাওয়ার পরে এই যে গরু চোর, বিভিন্ন চোর এই আরম্ভ হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্পটি আপাতত বন্ধ থাকলেও ফের চালুর প্রয়োজনীয়তার কথা জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি ওখানে একটা আবারও অফিসার ফোর্স দেয় পর্যাপ্ত পরিমাণ, সেক্ষেত্রে আমার থানার আইন শৃঙ্খলা রক্ষার্থে আমার জন্য হেল্পফুল হবে। বৃহত্তর ধামরাই উপজেলার 16টি ইউনিয়নের নিরাপত্তার জন্য একটি থানার অধীনে একটি পুলিশ ফাঁড়ি ও একটি ক্যাম্প স্থাপন করা হয়। সময় সংবাদ, সাভার। মাদারীপুর সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 6 মাস ধরে বন্ধ র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। এতে বন্যপ্রাণীর আক্রমণে আক্রান্তদের মধ্যে বাড়ছে জলাতঙ্ক রোগের সংখ্যা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন সাদাত আকন। কুকুরের কামড়ে আহত 2 বছরের মেয়েকে নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে এসেছেন সদর উপজেলার পূর্ব রাস্তির খালেদা বেগম। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জানতে পারেন হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। খালেদার মতো বহু মানুষ কুকুর বিড়াল সহ বন্যপ্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে আসছেন। জলাতঙ্ক রোগের একমাত্র প্রতিষেধকের সরবরাহ না থাকায় ফিরে যাচ্ছেন অনেকেই। ভ্যাকসিন দিতে আসছে, এখন সরকারি তো কোনো ভ্যাকসিন পাইতেছি না। শুনছি বলে এনে ফ্রি দেয়, আইয়ে দেই না কেনা লাগে, কিনগান গা দিতে হইছে। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাহিরে থেকে 540 টাকা থেকে 900 টাকায় কিনে আনছেন তারা। এতে খরচের সাথে বেড়েছে ভোগান্তি। সাপ্লাই এখন ইদানিং নাই, আমরা চাহিদা দিছি, আবার আসলে আমরা দেব। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের দাবি, চাহিদার তুলনায় রোগী বাড়ায় দেখা দিয়েছে ভ্যাকসিনের সংকট। সচেতনতা তৈরি করার কারণে জনগণ ছুটে আসতেছে, হ্যাঁ, তো সেই কারণে চাহিদার তুলনায় এই সরবরাহ সেরকম হচ্ছে না। সরকারি হাসপাতালে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফ্রিতে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। কুকুর বিড়াল সহ বন্যপ্রাণীর আক্রমণের শিকার রোগীদের 7 দিনের মধ্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের 3টি ডোজ নিতে হয়। এছাড়া 14 দিনে একটি ও 28 দিনে শেষ ডোজ নিতে হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে নির্মাণ করা হয় নানা সুযোগ সুবিধা সম্পন্ন মাল্টিপারপাস ভবন। তবে 2 বছর পেরিয়ে গেলেও ভবনটি অব্যবহৃত থেকে গেছে। চালুর কোনো উদ্যোগও নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এইচএম মানিকের ছবিতে জয়ন্ত শিরালি রিপোর্ট। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 2020 সালে দেশের 9টি জেলায় তৈরি করা হয় মাল্টিপারপাস ভবন। অগ্রাধিকার ভিত্তিতে গোপালগঞ্জেও জেনারেল হাসপাতালের ভবন ঘেঁষে নির্মাণ করা হয় 5 তলা বিশিষ্ট বহুমুখী সেবার এ ভবনটি, যেখানে রয়েছে ক্যান্টিন, ভিজিটর ওয়েটিং, আধুনিক ফার্মেসি, ডক্টরস ডরমেটরি, গেস্ট লাউঞ্জ, কিচেন সহ 29টি সুবিধা। নির্মাণ শেষে 2022 সালের অক্টোবরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ভবনটি। তবে 2 বছর পেরিয়ে গেলেও কার্যক্রম শুরু হয়নি ভবনটির। শুধু নিচতলার ক্যান্টিন ও ভিজিটর ওয়েটিং রুম ব্যবহার হচ্ছে স্টোর হিসেবে, ফাঁকা পড়ে আছে বাকি কক্ষগুলো। ভবনটির সব সুবিধা চালুর দাবি জানিয়েছেন রোগী, চিকিৎসক ও কর্মকর্তারা। দীর্ঘদিনেও ভবনটির সুবিধাসমূহ চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এতদিন ধরে কেন বন্ধ আছে বা কি আছে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের একটা আকুল আবেদন, যাতে এটা আমরা সুফল ভোগ করতে পারি। এই বিল্ডিংটা চালু হলে আমার মনে হয় যে হসপিটালের রোগী, ডক্টর এবং স্টাফ সবার জন্যই অত্যন্ত মানে উপকারী একটা বিষয় হবে। যে সমস্ত উদ্দেশ্য নিয়ে এই ভবনটা তৈরি করা হয়েছিল, আজ পর্যন্ত এটা আমার এখানে এই জনগণ, এই এলাকার জনগণ এর সুবিধা পাচ্ছে না। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভবনটির প্রয়োজনীয়তা সম্পর্কে নিজেই বোধগম্য নন। কোন কোন কাজে এটি ব্যবহার করা যায় তা ভেবে দেখবেন। মাল্টিপারপাস রুমের বিল্ডিংয়ের যে কারণে ওটা করা হয়েছে, এটাই আমার কাছে পরিষ্কার ছিল না বা নেই। 5 তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় 9 কোটি টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। সময় আরেকবার। কয়েক দফায় মেয়াদ বাড়িয়েও পুরোপুরি শেষ হয়নি টাঙ্গাইলের জোকারচরে ধলেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ। 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 20%। বিপরীতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হচ্ছে 2 উপজেলার 50টি গ্রামের বাসিন্দাদের। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে বিস্তারিত রিপোর্টে।
সৈয়দ মুজিবুর রহমান নামে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে 264 মিটার লম্বা এই সেতুটি প্রায় 34 কোটি 82 লাখ টাকা ব্যয়ে নির্মাণের কার্যাদেশ পায়। যথাসময়ে কাজ শুরু করলেও নির্ধারিত 3 বছরে কাজ শেষ করতে পারেনি। আবারও তাদের আরও 1 বছর সময় বাড়িয়ে 2024 সালের 27 অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত দেয়া সময়েও কাজ শেষ করতে পারেনি। এ পর্যন্ত হয়েছে মাত্র 20% কাজ। কর্তৃপক্ষের নজরদারি না থাকাকেই দায়ী করছেন এলাকাবাসী। 23 সালে শেষ হওয়ার কথা, আজ 24 সাল শেষ হয়ে গেল, এই পর্যন্ত ব্রিজের কাজে 20% নেওয়ার নাই। ব্রিজ না থাকার কারণে মেলা মানুষ আজ ব্রিজে পার হয়, তাদের কষ্ট, আমাদের কষ্ট। 9টার পরে নৌকা পাই না, খুব কষ্ট হয়, তারপরেও যাই। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাফিলতির অভিযোগ অস্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ করার কথা বলেছে এলজিইডি। কাজ যত সময় শেষ না করায় আমরা চূড়ান্তভাবে 28 দিনের বাতিলের লক্ষ্যে 28 দিনের চিঠি দিয়েছি। এই কাজটি বাতিল হলে পরবর্তীতে আমরা পুনরায় টেন্ডারে যাব। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার অন্তত 50টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি সহ কৃষিপণ্য ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ তৈরি হবে। সময় সংবাদ, টাঙ্গাইল। বিভাগীয় সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুন্সিগঞ্জে আলুতে রেকর্ড দাম, প্রতি কেজি ঠেকেছে 80 টাকায়। হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। পর্যাপ্ত মজুতের পরও অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম। জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। বাড়তি চাপের অজুহাত নির্বাহী কর্মকর্তার। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।